বছর চারেক আগের কথা। বড় খোকা কলকাতায় ফ্ল্যাট কিনল। আমায় নিয়ে গেল তার সাথে নতুন ফ্ল্যাটে। বলল, এটা কিন্তু তোমার নিজের বাড়ি মা, এখন থেকে এখানেই থাকবে। খুব আনন্দ হলো। বড় খোকা একদিন ভাড়া বাড়িতে ছিল। ১.৫ কামরার মধ্যে সে আর তার বউ, তাদেরই জায়গা অকুলান। আমি কোথায় থাকি? তার নতুন ফ্ল্যাট বেশ খোলামেলা, হাত পা ছড়িয়ে বসা যায়। তা কটা দিন বেশ ভালোই কাটল। হঠাৎ একদিন বৌমা সুমি রান্নাঘরে ঢুকে বেশ রাগের গলায় বলল, আপনি নতুন সর্ষের তেলের বোতলটা এক্ষুনি কেন খুললেন? এখনো মাস শেষ হয়নি। কত কষ্ট করে হিসেব করে সংসার চালাতে হয়, এসব বুঝতে হয়। না হলে কি আর এই ফ্ল্যাট করতে পারতাম? কষ্ট হলো কথাগুলো শুনে। খোকার বাবা ছিল সামান্য চাকুরে। সারা জীবন মফস্বলের ভাড়া বাড়িতে কষ্ট করে থেকে ৩ ছেলেকে মানুষ করেছি। কষ্ট করে হিসাব করে সংসার চালানো যে কী জিনিস তা আমার মতো আধপেটা খাওয়া মাকে শেখাবার দরকার হয় না। মনে মনে বললাম, সুমি, তোমার কাছে কষ্টের মানে কি আমি জানি না। তোমার দুপুর সন্ধে কাটে টিভি সিরিয়াল আর মোবাইলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। আমার প্রতিটা দুপুর আর সন্ধে কাটত এই চিন্তায় যে কাল আমার সব কটা সন্তানকে ভরপেট খাবার দিতে পারবো কি না। আমি আমার বৌমার সাথে কোনো বিতর্কে যাইনি। সে রান্নাঘর ছেড়ে বেরিয়ে যাবার আগে বলে গেল, এবার থেকে কোনো কিছু করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন। ধাক্কা খেলাম। তবে যে বড় খোকা বলেছিল এটা আমার নিজের বাড়ি। নিজের বাড়িতে প্রতিটা কাজের আগে কারোর অনুমতি নিতে হয় নাকি? এই কি নিজের বাড়িতে থাকার স্বাধীনতা? প্রশ্ন করে আর বড় খোকাকে বিড়ম্বনায় ফেলতে চাইনি। ফেরত এলাম আমার মফস্বলের ভাড়া বাড়িতে। তার ১.৫ বছর পর হলদিয়ায় বাড়ি করল মেজ খোকা। সে আর তার বউ দুজনেই ঝুলোঝুলি করে আমায় নিয়ে গেল। বলল, কি করতে আর ভাড়া বাড়িতে পড়ে থাকবে, আমাদের সাথে চলো। মেজ বৌমা ঋতু বলল, তোমার ছেলের বাড়ি তো তোমার নিজের বাড়ি নাকি? অগত্যা গেলাম তাদের সাথে আমার দ্বিতীয় নিজের বাড়িতে। এবার কিন্তু শুরু থেকেই সাবধান ছিলাম। ঋতুকে জিজ্ঞেস না করে কোনো কিছু আগ বাড়িয়ে করতে যেতাম না। তারা কর্তা গিন্নি দুজনেই চাকরি করে। সকালবেলা অফিসে চলে যায়। আমি সারাদিন একা থাকি, টিভি দেখি, বই পড়ি। সন্ধেবেলা তারা ফিরলে আমি তাদের চা জল খাবার দিই। তারা নিজেদের শোবার ঘরে ঢুকে গল্পগুজব করতে থাকে। আমি ঋতুর কাছে জেনে নিই রাতে কী রান্না হবে। তা আমার এই ২ নম্বর নিজের বাড়িতে দিনগুলো এভাবেই কাটছিল। ভালো খারাপ যাই লাগুক, কখনো কোনো অভিযোগ করিনি। নিজের মনকে বুঝিয়েছি, ওরা তো আমারই সন্তান। মা হয়ে এটুকু যদি না করি। সেদিন ছিল ঋতুর জন্মদিন। সকালেই বলেছিল রাতে কিছু বন্ধু বান্ধব আসবে, তারা খাওয়া দাওয়া করবে। বলল হোটেল থেকে খাবার আনাবে। আমি কখনো ঋতুর জন্মদিনে থাকিনি। সেদিন নিজের হাতে পায়েস রান্না করলাম। ঋতু পায়েস খেতে খুব ভালোবাসে। শেষ দুপুরে একটু চোখ লেগে গেছিল। বেলের আওয়াজে ধড়মড় করে উঠে দরজা খুলে দেখি কর্তা গিন্নি দাঁড়িয়ে। সকালে বলে যায়নি আজ এত তাড়াতাড়ি ফিরবে। ঋতু ঘরে পা দিয়েই বলল, এ কি, এখনো সোফার কভার পাল্টানো হয়নি? সকালে বলে গেলাম। ঘড়ি দেখলাম সবে ৪:15। অতিথিরা কেউ ৭টার আগে আসবে না, যথেষ্ট সময় আছে। ঘরদোর সবই সাফসুফ করে রেখেছি, শুধু ওটুকুই বাকি ছিল। বললাম, একটু চোখ লেগে গেছিল, এক্ষুনি করে দিচ্ছি। তার তর সইল না, নিজেই কভার পাল্টাতে লাগলো। গজগজ করতে করতে বলল, এটুকুও যদি ঘরের লোককে দিয়ে না হয় তো ঘরের লোক থেকে কী লাভ? আমি মেজ খোকার দিকে তাকালাম। সে তখন মোবাইলে এতই ব্যস্ত যেন কিছুই শুনতে বা দেখতে পেল না। এতই রাগ হয়ে গেল যে ভেবেছিলাম খুব ভালো করে লাভ লোকসানের হিসেবটা তার বউকে বুঝিয়ে দিই। কিন্তু সেদিনটা ছিল তার জন্মদিন। নিজেকে সংযত করলাম। সেই দিন রাতে তাদের পার্টি হলো। আমি অন্য ঘরে চুপ করে শুয়েছিলাম। বললাম, শরীর ভালো লাগছে না। রাতে কিছু মুখে দিতেও ইচ্ছা করলো না।
নিজের বাড়িতে থাকার সুখ হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। সবাই চলে যাবার পর শুধু উঠে গিয়ে ঋতুর সামনে পায়েসের বাটিটা এগিয়ে দিলাম। সে বলল, ইস, আগে বলবে তো, এখন তো এত খেয়েছি যে পেটে আর জায়গা নেই, ফ্রিজে রেখে দাও, কাল সকালে খেয়ে নেব। পরের দিন ছিল শনিবার, মেজ খোকার ছুটি। আমার ২ নম্বর নিজের বাড়ির বসবাস পর্ব শেষ করে আবার ফেরত এলাম আমার ভাড়া বাড়িতে। মেজ খোকা আমায় পৌঁছে দিয়ে ফেরত যাবার সময় আমার চোখে চোখ রাখতে পারেনি, হয়তো ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে। হাজার হোক, সে তো নিজের সন্তান, কিন্তু সাংসারিক কলহ এড়াতে হয়তো তারও কিছু করার ছিল না। আজ সকালে দিল্লি থেকে আমার ছোট খোকা এসেছে, সেও সেখানে এক ফ্ল্যাটের মালিক। আবার আমন্ত্রণ পেলাম আমার ৩ নম্বর নিজের বাড়ি যাবার জন্য। প্রথম দুবার অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যে সিদ্ধান্ত নিতে পারিনি, এবার কিন্তু অনায়াসে মনকে শক্ত করে সেই কঠিন কাজটা করে ফেললাম। ফিরিয়ে দিয়েছি ছোট খোকাকে। সে অনেক অনুরোধ উপরোধ করেছিল, কিন্তু আমাকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারেনি। দুবার নিজের বাড়িতে থাকার অভিজ্ঞতা আমার হয়েছে, তাই তৃতীয়বার আর সে ভুল করতে চাই না। এতদিনে আমি বুঝে গেছি, এই ৩২ বছর ধরে যে ভাড়ার ঘরটা কামড়ে পড়ে আছি, যার দেওয়াল থেকে পলেস্তরা খসে পড়ছে, যে আমার জীবন যন্ত্রণার প্রতি মুহূর্তে সাক্ষী হয়ে আছে, সেটাই আমার নিজের বাড়ি, যেখানে আমি নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিনরাত খেতে আধপেটা খেয়ে আমার ৩ খোকাকে নিজের পায়ে দাঁড় করিয়েছি। সেটাই আমার নিজের বাড়ি, যেখানে আমার স্বামী শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তার মুখে ২ ফোঁটা জল দিতে পেরেছিলাম। সেটাই আমার নিজের বাড়ি। আমার বাড়িওয়ালি আমারই সমবয়সী। যখন প্রথম এই বাড়িতে আসি তখন বলেছিল, তোমায় দেখে হিংসে হয়, ৩টে ছেলে তোমার, শেষ বয়সে তোমার কোনো ভাবনা নেই গো। তার ছিল একটাই মেয়ে। কেবল বলতো, আমাদের বুড়ো বয়সে কে যে আমাদের দেখবে। আমার খুব কষ্ট হতো তার কথা শুনে, চিন্তাও হতো। সত্যি তো, মেয়ে বিয়ে হয়ে পরঘরই হয়ে যাবে, ওদের পাশে কে থাকবে। বছর খানেক আগে বাড়িওয়ালির স্বামী মারা গেছে। তারপর মেয়ে এসে তাকে নিয়ে গেছে নিজের কাছে। মাঝে মধ্যে আসে এখানে, কিন্তু মেয়ে বেশি দিন তাকে একা থাকতে দেয় না। আমি দেখি আর হাসি, একেই কি বলে ভাগ্যের পরিহাস। ভাবি, ৩ ছেলের পরিবর্তে ভগবান যদি আমায় একটা মেয়ে দিতেন। দুঃখ লাগে সেই সব মেয়ে আর তাদের পরিবারের কথা ভেবে, যারা এখনও একটা পুত্র সন্তান লাভের আশায় মাথা কুঁড়ে মরে যায়। বাড়িওয়ালি এখানে এলে আমায় বলে ছেলেদের কাছে গিয়ে থাকতে। বুক ভাঙা কষ্ট আর মুখ ভরা হাসি দিয়ে বলি, আমার এই জায়গা ছেড়ে কোথাও গিয়ে থাকতে ভালো লাগে না। নেপথ্য কারণ বলতে লজ্জায় মরে যাই। এভাবেই কাটছে আমার দিনগুলো। ছেলেরা মাঝে মাঝে ফোনে আমার খোঁজ নেয়, ৯ মাসে ৬ মাসে আসে। দিন ২-৩ কাটিয়ে যায় অতিথির মতো। আমিও আমার সাধ্যমতো তাদের যত্ন আত্তি করি। বৌমাদের একটা চামচও নাড়তে দিই না। কেন দেব? এটা তো আমার নিজের বাড়ি, আর খোকারা আর তাদের বউরা তো এখানে অতিথি। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।